সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রফেসর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউটিউবের প্রেসিডেন্ট। সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন RTVর অ্যাসাইনমেন্ট রাইটার মাদুর রহমান রুবেল। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ইতিহাসে তাদের প্রত্যেকের করুণ পরিণতি একের পর এক উদাহরণ সৃষ্টি করেছে। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 13 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2016 উন্নয়ন নয়, দেশ লুটপাটের মহাসড়কে। বিএনপি সাগর রনি হত্যার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহ। 2017 দিনে হকার, রাতে ছিনতাইকারী মাদক শিবির দখলে। সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে নিহত 2, ভোগান্তির শেষ নেই। 2018 জামিন হলেও মুক্ত হচ্ছেন না খালেদা জিয়া। জামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ গ্রেপ্তার 10, কারাগারে অসুস্থ ছাত্রদল নেতার মৃত্যু। 2019 চতুর্মুখী সংকটে বস্ত্র খাত। ডাকসু নির্বাচন, নূর সহ 40 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা। 2020 মুজিব বর্ষ নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ, মান্না। হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করতেন পাপিয়া। 2021 কার্টুনিস্ট কিশোরের ডান কানে অস্ত্রোপচার। বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা দিন দিন কঠিন হচ্ছে। 2022 এমপি ছোট মনিরের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ। 3 বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার 591 জন। 2023 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় 300 জনকে আসামি করে পুলিশের মামলা। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না। তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদে দেখলাম শত বাধা পেরিয়ে সমাবেশে লাখো মানুষের ঢল। দৈনিক যুগান্তর পত্রিকার আরেকটি সংবাদে বলা হয়েছে রাজধানীতে সরকার সমর্থকদের হামলা, পিটুনিতে আহত 40। বিএনপির সমাবেশের কথা বলা হয়েছে সংবাদগুলোতে। ফ্যাসিবাদের আমলে এমন অসংখ্য হামলার খবর নিশ্চয়ই আপনারও জানা রয়েছে। প্রশ্ন হলো, কেন এমন হামলা? সভা সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার। তাহলে কি আওয়ামী লীগ সংবিধান বা রাজনৈতিক দলগুলোর অধিকার বা রাজনীতিকে সহ্য করতে পারতো না? না, আওয়ামী লীগের কাছে যে সংবিধান ভায়োলেশন হচ্ছে, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, এই ইস্যুগুলো খুবই সামান্য ব্যাপার ছিল। ওরা যা করতে চেয়েছে তাই করেছে। সংবিধানকে আপনি দেখেন, আজকে সংবিধান এমন পর্যায়ে এসে পৌঁছেছে, এই সংবিধানে যদি কোনো নির্বাচিত সরকার যায় তার কিন্তু স্বৈরতান্ত্রিক হওয়ার প্রবণতা হওয়ার সম্ভাবনা থাকবে। বিদ্যমান সংবিধান, এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। কারণ ওরা ক্ষমতাকে প্রলম্বিত, দীর্ঘায়িত করার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য যা করার প্রয়োজন সংবিধানকে তাই করেছে। বিরোধী দলের বা অপর রাজনৈতিক দলের কর্মকাণ্ড অসাংবিধানিক করা হয়েছে। এটাই মানে বিরোধী দলকে দমন, নিপীড়ন, নির্যাতন করার জন্য যা করা প্রয়োজন তাই করেছে এবং সেটাকে জায়েজ করার জন্য সংবিধান সম্মত করে নিয়েছে। সংবিধানটা আসলে জনগণের জন্য ছিল না। গত 16 বছর সংবিধানটা ছিল ফ্যাসিস্টদের জন্য। একটা রাষ্ট্রের সংবিধান কিন্তু রচিত হয় জনগণের জন্য। কিন্তু উন্নত বিশ্ব যারা আসলে দাতা গোষ্ঠী, তারা তো আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বলেন বা রাজনৈতিক সম্পর্ক বলেন বা বাণিজ্যিক সম্পর্ক বলেন, সেগুলো মেনটেন করেছে। তাহলে কি তাদেরকেও ভুল বোঝানো হয়েছে, না তারা বুঝতে পারেননি? নেভারিং স্টেট কি করেছে? বাংলাদেশ থেকে যে স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো ছিল, সব স্বার্থ হাসিলের জন্য আসলে হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারকে ওরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে।
বাংলাদেশ এমন একটা ইয়াং কান্ট্রিজ যেখানে অনেক পসিবিলিটিস ছিল, অনেক সম্ভাবনা আছে। এখানে এখন আপনি রিসোর্স বলেন, প্রাকৃতিক রিসোর্স থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে সুবিধা নিয়েছে, এখানে যদি একটা জবাবদিহিমূলক সরকার আসে তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। মানে এই সুযোগটি আর থাকতো এই না। সুযোগটি থাকতো না। এজন্য ওরা বারবার চেয়েছে এই আজ্ঞাবহ সরকার থাকুক, তাহলে ওদের সবগুলো স্বার্থ হাসিল হবে। ওরা কিন্তু এমন না যে বাংলাদেশের অংশটাকে, আমাদের যে বাংলাদেশ নামক যে স্বাধীন দেশটা আছে, ওরা কিন্তু এই প্ল্যানে ছিল না যে একবারই নিয়ে নেবে। ওদের চিন্তা হচ্ছে যদি নিয়ে নেয় তাহলে তো আমাদেরকে এদের ফিডিং করতে হবে, না নিয়ে যদি লায়াবিলিটি চলে আসে। এক্স্যাক্টলি। এবং স্বাধীনতার আগ থেকেই ওদের একটা প্ল্যান ছিল। আপনি দেখেন 47-এ যখন দেশ বাক হয় তখন কি ছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু চেয়েছিল বাংলাভাষীদের নিয়ে একটা স্টেট হবে, এখন যে পাকিস্তান আছে সেটা হবে। আর এখন যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার মধ্যে আপনি দেখেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বলেছিলেন ত্রিপুরা আমার, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার। কেন বলেছিলেন? আসলে কথাগুলো সেভাবেই হয়েছিল, বাংলাভাষীদের নিয়ে একটা স্টেট হবে, আরেকটা হচ্ছে এক্সিস্টিং এখন যে পাকিস্তান আছে পাকিস্তান, আর রেস্ট অফ বাংলাভাষী ছাড়া সেটা নিয়ে আরেকটা ইন্ডিয়া হবে। মিথিল ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু একই বিষয়ে মাইদুর রহমান রুবেলের কাছ থেকে শুনে আসি। মাইদুর রহমান রুবেল, গত 16 বছরে আসলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশে এক ধরনের অদৃশ্য নিষেধাজ্ঞা কিন্তু ছিল। আপনি নিজেও মাঠে সাংবাদিকতা করেছেন, আপনি দেখেছেন যে বিরোধী দলের মিছিল, মিটিং সব কিছুর উপরে এক ধরনের নিয়ন্ত্রণ বা অবদমিত করে রাখবার যে অপকৌশল বা রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে নির্যাতন নিপীড়ন চালাতে হয়েছে শেখ হাসিনাকে তার ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য। আসলে এই পথে না গিয়েও তো শেখ হাসিনা জনপ্রিয়তা ধরে রেখে তো রাজনীতি করতে পারতেন বা সরকার পরিচালনা করতে পারতেন, কিন্তু ওনাকে এই পথে কেন যেতে হলো? মানুষ ভুলে যায়, মানুষের প্রবণতাই হচ্ছে গিয়ে শর্ট টাইম মেমোরি লসের মতো ভুলে যায়। মানুষ যেহেতু ভুলে যাবে, ভালো কাজ করে সে এগিয়ে যাওয়ার সেই রিস্কটা নিতে চায়নি শেখ হাসিনা, যেই কারণেই সে সবসময়ই চেষ্টা করেছে দমন করা, পীড়ন করা। বিএনপির বা অন্য বিরোধী দলের রাজনীতিক যারা করতো তাদের সভা সমাবেশের জন্য অনুমতি নিতে হতো। রাজনৈতিক দলগুলোর অনুমতি নিতে হয় সমাবেশ করতে, সেটি কি আগে গত 15 বছর আগে দেখেছেন? কখনোই না। কার কাছ থেকে অনুমতি? পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। যেই ক্ষেত্রে রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাজনীতিবিদদের পুলিশের কাছে অনুমতি নিতে হয়। পুলিশ হচ্ছে গিয়ে যে রাষ্ট্রের কর্মচারী, তার কাছ থেকে অনুমতি নিতে হতো, এবং পুলিশ অনুমতি নিয়ে বহু টালবাহানা করতে আমরা দেখেছি। যে এবং আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসার পরে নিশ্চয়ই দেখেছেন যে পল্টন মাঠটা বন্ধ করে দিয়ে তারা স্পোর্টসের জায়গা করলো, মুক্তাঙ্গনের যে সমাবেশের জায়গাটা সেটাও তারা বন্ধ করে দিল, এবং সমাবেশের জন্য আসলে ঠিক জায়গা রাখেনি। নয়াপল্টনে বিএনপি সমাবেশ করতে বিএনপি কার্যালয়ের সামনে, এবং সেইখানে বারবারই তারা বলতো যে রাস্তা সড়ক বন্ধ করা যাবে না। এবং একটা সময় আমরা শুনলাম যে সভা সমাবেশ করবার জন্য পূর্বাচলের পরামর্শ দিত যে পূর্বাচলে গিয়ে করেন, টঙ্গীতে করেন, নারায়ণগঞ্জে করেন, নানা রকম বুদ্ধি পরামর্শ। এবং একটি সমাবেশের জন্য শর্ত দিত কয়টি? 26টি, 32টি, মানে এতগুলি শর্ত দিত যে এইরকম বেঁধে দিত যে আপনি সমাবেশ করতে পারবেন, এরকম বাধ্য করা হতো যে যাতে না করেন, এনকারেজ করা হতো কোনো মতেই যাতে আপনি করতে না পারেন, কথাগুলি বলতে না পারেন। এবং যারা সমাবেশ করতে যেহেতু দেখা গেছে পুলিশের কাছে অনুমতি শেষ সময় দিতে, একদম দেখা গেছে বিকালে সমাবেশ, সকালে 10টায় অনুমতি দিয়েছে বা 12টায় অনুমতি দিয়েছে। আপনি 2-3 ঘন্টায় মানুষ আনা, সমাবেশের মঞ্চ প্রস্তুত করা। আবার দেখা যায় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গাড়ি বা নৌপথ সব বন্ধ করে দেওয়া। হরতাল অবরোধ যখন বিএনপি ডাকতো বিভিন্ন দাবিতে, তখন কিন্তু তারা ওই সড়ক পরিবহন সমিতি নামে একটা সমিতি ছিল, তারা মোটামুটি নিজেদের গাড়ি চালিয়ে দিত, সরকারের যে গাড়িগুলো চালাতো। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন পরবর্তীতে সেগুলো সংবাদও হয়েছে, তারা নিজেদের গাড়ি চালিয়ে সেখানে আগুন দিয়ে আবার দায়টা চাপিয়ে দেওয়া হতো বিএনপির উপর, এবং একটা মামলার ক্ষেত্র তৈরি করা হতো। মামলার জালে এমনভাবে আটকে রাখা হয়েছে, এবং সেই ক্ষেত্রে সেই জাল ছিঁড়ে কিন্তু বেরোতে পারেনি। বিএনপির এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে মামলা নেই। শুধু নেতা না, সাংবাদিকরা যদি কিছু লিখতে যেত সেইখানে সেন্সরশিপ ছিল, সেলফ সেন্সরশিপ ছিল, এবং তারপরে যদি কিছু লেখা হতো, মামলা তো দেখেছেন, আইসিটি একটা মামলা, জেল খাটানো কম করে না কিন্তু সাংবাদিকদের। আপনারা নিশ্চয়ই জেল খেটেছেন, দেখেছেন যে নিপীড়ন যত রকমের করা যেত সেই কাজটি কিন্তু সরকার খুবই দক্ষতার সাথে করেছে। এই দক্ষতার সাথে যদি তারা রাষ্ট্র পরিচালনা করত, তাদের জনপ্রিয় হওয়ার খুবই সুযোগ ছিল। 3 টার্ম, আপনি বৈধ হোক অবৈধ হোক, 3 টার্ম তারা ক্ষমতায় ছিল পুরোপুরি। 4র্থ টার্মে গিয়ে বিপ্লবের পতন হলো। তো 3 টার্মে সরকার থাকলে মানুষের কি চাই? মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় তার খাদ্যের নিরাপত্তা,
মানুষটা বাজারে গিয়ে সে খাবারটা কিনবে, জাস্ট সে তার এবং টাকা প্রাণ দিয়ে খুলে কিনবে। কথা বলবারও তো স্বাধীনতা মানুষ চাই। কথা বলার স্বাধীনতা, কথা বলার ওই যে বাকরুদ্ধ, অনেকটা আমরা বোবা হয়ে গিয়েছিলাম যে আমরা কিছু বলতেই পারতাম না। বলতে গেলেই নানান রকমের হুমকি, ভয়, ভীতি, বিভিন্ন এজেন্সির মাধ্যমে তুলে নেওয়ার ভয়। অফিসগুলি বলতে এটা করলে অফিস থাকবে, চাকরি থাকবে না, স্টেশন বন্ধ হয়ে মাজিদুর যাবে। রহমান রুবেল, আপনার আলোচনায় আমি একটু সাপ্লিমেন্টারি যোগ করতে চাই। আরও একটি সংবাদ আছে একই প্রায়, সেটি হচ্ছে যে রাজশাহীতে শিবিরের মিছিলে পুলিশের গুলি, আহত 5। 2013 সালে প্রকাশিত দৈনিক মানবজমিনের এই খবরে আমরা শিবিরের নিপীড়িত হওয়ার তথ্য পাই। ছাত্রদল কিংবা বিরোধী অন্য ছাত্র সংগঠনের অবস্থাও ওই সময় কেমন ছিল? আসলে 24-এর গণ অভ্যুত্থানের প্রভাব ছিল কিনা, এইসবের প্রভাব ছিল কিনা? 24-এর গণ অভ্যুত্থান তো আসলে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভটাও মানে ব্লাস্ট করলো। এই ক্ষোভটা কিন্তু দীর্ঘদিনের। বিএনপির ছাত্রদলের, আমরা ঢাকা ইউনিভার্সিটির যখন শফিউল বারী বাবু এবং সুলতান সালাউদ্দিন টুকুর যখন ছাত্রদল যে কমিটি দিল, সেই কমিটিতে একদম আমাদের চোখের সামনে তো হাতুড়ি, সেলাই রেঞ্জ দিয়ে পিটিয়ে তাদের মাথা রক্তাক্ত করলো। শিবির তো আসলে তারা আসলে অনেক কায়দা কানুন করে রাজনীতি করেছে, তারপরেও কিন্তু তাদের উপর হামলা হয়েছে, হয়নি তা না। তারা অনেকটা তারা গোপনেই অনেক- থেকে অনেক- কাজ করেছে। তারা তাদের মতো কৌশলে ছাত্র শিবির যেটা করে, যে ফজরের নামাজ পড়ে তাদের কর্মসূচি করে তারা নাই হয়ে যায়, যে কারণে তাদের খুব সহজে ধরা যেত না। কিন্তু বিএনপিতে দেখা গেছে যে প্রকাশ্যে রাজনীতি করতে হতো তাদের, তারা তো ওই এদিক সেদিক কায়দা কানুন করতে পারতো না, যে কারণে তাদের উপরই হামলাটা বেশি, মামলাটাও বেশি। এবং আমরা দেখেছি যে বিএনপির কারো কারো বিরুদ্ধে 500-এর উপরে মামলা আছে। মানে একজন মানুষের যদি 500 মামলা থাকে, তার মানে আদালতে ঘুরবে, বিচারিক বাড়িতে আদালতে থাকবে, হাজির হবার হাজির সময় মানে কইতে। প্রতিদিন রোববার থেকে বৃহস্পতিবার আমরা যখন আদালতে সংবাদ সংগ্রহে যেতাম, দেখতাম যে সকালে ঘুম থেকে ওঠে তার আদালতে হাজিরা দিয়ে, তারপরে হাজিরা দিতে গিয়ে অনেক গ্রেফতার হয়েছে, অনেক নিপীড়নের ঘটনা আছে, মারধরের শিকার হয়েছে। এক হচ্ছে আওয়ামী লীগ পেটাতো, দুই হচ্ছে এই পুলিশ পথে পেটাতো। আসলে শেখ হাসিনাকে কেন যেতে হলো? আলো ডিক্টেটরদের ভূমিকা এরকমই হয়, তারা দীর্ঘদিন যেহেতু ক্ষমতা ধরে রাখবে, সেই ক্ষেত্রে নিপীড়ন ছাড়া একদম সবাই এই সব কর্মকাণ্ডের এই যে যত অপকর্ম, এই যে সংবিধানকে লঙ্ঘন করা বা সংবিধানকে অবদমিত করে দেয়া বা ছাত্রদের রাজনীতি করতে না দেওয়া, সবকিছুর কি প্রভাব ছিল আসলে এই 24-এর গণ অভ্যুত্থানে? নিশ্চয়ই। বিষয় হচ্ছে কি, এই 24 যাতে না হয়, এটা তো মানে সরকার কখনো চিন্তাই করে না যে এরকম একটা বিপ্লব হয়ে যাবে, তার এই বিপ্লবে পতন হয়ে যাবে। সেটা তো সরকার 5 তারিখ মানে 5 তারিখ সকালেও হয়তো চিন্তা করেনি। 5 তারিখ সকালেও শেখ হাসিনা কিন্তু তার 3 বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছে এবং তখনও বলেছে যে নিবৃত্ত করার জন্য যত রকমের শক্তি প্রয়োজন করুক। পুলিশ কিন্তু তখনও সেই কাজটি করছে, কিন্তু সেনাবাহিনী যেহেতু দেশপ্রেমিক বলা হয়, সেই কারণে তারা কিন্তু বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছে আর সম্ভব নয়। তারপরেও পুলিশ সেই দিন সকালেও যাত্রাবাড়িতে গুলি করেছে, নারায়ণগঞ্জে গুলি করেছে আমার এলাকায়, এবং ঢাকার অনেক জায়গায় ঢাকার অনেক জায়গায়। এবং আমরা যখন দেখলাম 10টার পর থেকে আস্তে আস্তে যে টঙ্গী থেকে যে মানুষের যে জোয়ার আসতেছে, এই জোয়ারে আসলে গুলি করেও থামানো সম্ভব ছিল না। কারণ আমার দায়িত্ব ছিল সেই দিন 5 তারিখে উত্তরা থেকে এই সড়কটায় যারা আসছে মিছিল করে, তারা একদম সংঘবদ্ধভাবে না, বিচ্ছিন্নভাবে, একজন এইদিকে ফাঁকা, মানে যদি গুলিও করে অন্তত 100 মরবে, 1000 থাকবে, এইরকম একটা প্ল্যান করে কিন্তু আসা। এবং ছাত্ররা একদম শেষটাই কিন্তু ছিল যে যেভাবেই হোক এই ফেসিবাদের পতন ঘটাবে, এবং সেই লক্ষ্যে মানে 16 বছরের জনতা ক্ষোভ, সব নেমে এসেছিল। সবকিছু এর সাথে সব ক্ষোভ সমন্বিত একসাথে। ছিল। আমরা একই বিষয়ে মিথিল ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ছাত্র সংগঠনগুলোর উপরে যে স্টিম রোলার, যে এক ধরনের চাপ, এই চাপ কি আসলে চাপের বিস্ফোরণ 24? আসলে যে কথাটা রুবেল ভাই একটু আগে বলেছেন যে আমরা যদি জুলাই 24-এর ঘটনা দেখি, এটাতে এমন না যে বিচ্ছিন্নভাবে হঠাৎ করে হয়ে গেছে। রাস্তায় আসলে তেল আগেই ঢালা ছিল। স্ফুলিঙ্গটা ঘটিয়েছেন এই ছাত্রদের নেতৃত্বে যেটা হয়েছে, এই যে অল্প কিছুদিনের আন্দোলন হয়েছে, 36 দিনের আন্দোলন হয়েছে, স্ফুলিঙ্গটা তখন হয়েছে। রাস্তায় কিন্তু আগে থেকেই 16 বছর আপনি দেখেন, ছাত্রদল, যুবদল, বিএনপি সহ যারাই বিরোধিতা করেছে সরকারের, তাদেরকে দমন নিপীড়নের জন্য যেটা করা প্রয়োজন, যেভাবে দমন নিপীড়ন নির্যাতন করা যায়, প্রতিটি কাজই করেছে। ব্যাপারটা ছিল এরকম, একবার কিন্তু আমরা একটা কথা বলেছিলেন যে ওই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার ছেলে জয় বলেছিলেন, আইদার ইউ এগ্রি or you oppose us, either you stay with us or you oppose us. ব্যাপারটা হচ্ছে যে আপনারা আমার সমর্থন করলে আপনারা থাকেন, আর নয়তো চলে যান, বেরিয়ে যান, আপনারা আপনাদের মতো থাকুন। মানে একটাই কিন্তু অপশন দিয়েছে, either you agree or if you agree then you stay with us, if you disagree you leave us. ব্যাপারটা এরকম ছিল। এখন দেখেন গণতান্ত্রিক পরিবেশ, সেটা তো অনেক দূরের কথা।
মানুষের মত প্রকাশের মিনিমাম যে মত প্রকাশের যে অধিকারটা ছিল সেটাই ছিল না। আসলে ওদের একটাই ছিল, ওরা ক্ষমতাকে স্থায়ী করার জন্য যা করা প্রয়োজন সবই করেছে। জি, মিথিল ভাই, আপনার কাছ থেকে আরেকটি বিষয় আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে, আমরা একটি সংবাদে দেখলাম বেসিক ব্যাংকের দুর্নীতির অনুসন্ধানে ফের কর্মকর্তা বদল। দৈনিক ইত্তেফাকের খবর ছিল। হাসিনার আমলে ব্যাংকিং খাত নিয়ে নিশ্চয়ই কিছু বলার নেই আপনার। 5ই আগস্টের পট পরিবর্তনের পর আপনি দেখেছেন 10টা ব্যাংকের অবস্থা ছিল। একজন মানুষ 10টা ব্যাংকের মালিক হয়, পৃথিবীর কোনো ইতিহাসে আছে? কোথাও আছে? আপনি খোদ এত বড় একটা দেশ ইন্ডিয়া, আপনি যেয়ে দেখেন ওখানে কয়টা ব্যাংক আছে। সেই কি এস আলম না কি আলম, সেই আলমের মাধ্যমে উনি ছিলেন ফ্রন্ট লাইনে, কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ছোট বোন নিজেও এবং পুরো ফ্যামিলি কিন্তু মিলেই এই কেলেঙ্কারিগুলো করিয়েছেন। দুর্ভাগ্য যেমন 16 বছর আমরা সাফার করেছি, কিন্তু এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা আসলে কিছু ভালো মানুষ পেয়েছি, যার কারণে হয়তো আমরা এক্সট্রিম লেভেলে। কিন্তু এই ভালো মানুষগুলো তো 5 আগস্টের আগেও বাংলাদেশেই ছিলেন। কিন্তু আসলে হচ্ছে সব মানুষকে দিয়ে সব কাজ হয় না, আপনি বুঝতে হবে। দেখেন, যে কাজটা ছাত্র জনতার মাধ্যমে হয়েছে সেই কাজটা কিন্তু আবার সবাইকে দিয়ে হবে না। পয়েন্ট অফ নো রিটার্ন থাকে, আবার কিছু কিছু মানুষের থাকে যে না, আমি ব্যাকফোর্ডে চলে যাব, আমি পারছি না, আমি ফিরে যাব। আর কিছু মানুষ আছে পয়েন্ট অফ নো রিটার্ন। ছাত্রদের ব্যাপারটা আপনি দেখেন, আপনি যখন ছাত্র ছিলেন, আমি যখন ছাত্র ছিলাম, আমাদের কিন্তু এমন ছিল যে না, আমাদের কিছু হারানোর নেই, আমি একা। এখন কিন্তু আপনি একটা রিস্ক নিতে গেলে চিন্তা করবেন, আপনার দুটো ছেলে আছে, আমার দুটো ছেলে আছে, ফ্যামিলি আছে, চিন্তা করতে হয়। ছাত্র যখন ছিলাম তখন কিন্তু সেই চিন্তাটা ছিল না। যেই কাজটা ছাত্ররাই পারে, আপনি দেখেন 52 বলেন, 71 বলেন, 90 বলেন, 24 বলেন, যে কাজটা করিয়ে দেখেছে ছাত্ররা। এবং ছাত্ররা যখন শুরু করে এগিয়ে গেছে, তখনই কিন্তু জনতা সহ সব রাজনৈতিক দলের তো বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিরোধী দল হিসাবে যাকে ছিল, বিরোধী দল না, ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সমর্থকবৃন্দ, এবং ওরা এত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এই বিএনপিও কিন্তু একটা ওয়ে খুঁজছিল যে কিভাবে আমরা পতন ঘটাবো। ছাত্ররা যখন নেমে গেল, তার সাথে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিএনপিও নেমে গেল। জি, এই ব্যাংকিং খাতের দুর্দশা বা লুটপাটের কাহিনী জানেন না, বাংলাদেশে মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন হবে। এখান থেকে আসলে বেরোতে হবে। আমরা বের হওয়ার পথ কি এখান থেকে? এখানে হচ্ছে সবচেয়ে যেটা আমি বলবো যে এই সেক্টরে, এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখেন বরাবরই, আপনি শুধু ব্যাংক খাত বলো, বাংলাদেশের যে ব্যাংকগুলো কন্ট্রোল করছে, কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেখান থেকে আপনি যদি ধরেন, যেখানে একটা রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর যদি নিজে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত থাকেন, অবাক হওয়ার কিছু থাকে না। 10টা ব্যাংক যদি আপনি দেখেন, এই পট পরিবর্তনের পর ডক্টর সালাউদ্দিন স্যারের প্রশংসাটা আমার এই জন্য করতে হয়, উনি ব্যাপারটা এমনভাবে ট্যাকেল দিয়েছিলেন। উনি কিন্তু, আমরা জানি ওনার হিস্ট্রি হচ্ছে, বিএনপির সময়ও উনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় ছিলেন, ইভেন ফ্যাসিস্ট সরকারের অল্প দিনের জন্য উনি ছিলেন। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। আমি সেই হিসেবে বলছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, 3টা টার্মেই ছিলেন। এবং উনি দেখেন ব্যাপারগুলো কিভাবে ট্যাকল করেছেন। ব্যাপারটা যদি এমন হতো, পট পরিবর্তনের পর অ্যানাউন্সমেন্টটা যদি এমন হতো 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সাথে সাথে কিন্তু অন্য ব্যাংকগুলো কনজারভেটিভ মোডে চলে যেত। আপনি দেখেন মানুষ, আমি যখন এনভিএলে আমার পরিচিত এবং আমার নিজের অ্যাকাউন্ট থাকে, আমি যখন যাই, টাকা কিন্তু কেউ জমা দিতে যায় না যখন শুনে এই ব্যাংকে আর্থিক সংকট আছে, সবাই তুলতে যায়। তা পাশাপাশি অন্য যে ব্যাংকগুলোতে টাকা আছে, ওরা কিন্তু কনজারভেটিভ মোড বলতে আমি এই কথা বলছি, ওরাও বেশি টাকা দিত না। তখন মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হতো, মানুষ রাস্তায় নেমে যেত। এই অবস্থাটা কিন্তু ডক্টর সালাউদ্দিন স্যারের নেতৃত্বে, আমি বলবো ওনার মতো একজন অর্থনীতিবিদ, অর্থনীতিবিদ, উনি কিন্তু পরিস্থিতিটা খুব সুন্দরভাবে সামাল দিয়েছেন। কিন্তু আমাদের এই অর্থনীতি তো সামাল দেওয়া বড় কথা না, এখান থেকে তো আমাদের কাটিয়ে উঠতে হবে। এটা আসলে অল্প সময়ে কাটিয়ে ওঠা অসম্ভব বলে আমি মনে করি। এটার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। 16 বছর 17 বছর যেখানে ধর্ষিত হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু 6 মাসে উত্তরণ সম্ভব নয়, সেটার জন্য সময় লাগবে। মাইদুর রহমান রুবেল, আপনার কাছ থেকে একই বিষয়, আর্থিক খাতগুলো মিথিল ভাই যেভাবে বললেন যে 16-17 বছর ধরে যেভাবে ধ্বংস করা হয়েছে, আপনি নিজেও
জানেন কীভাবে ধ্বংস করা হয়েছে, সে পরিস্থিতিতে নাই গেলাম, কিন্তু আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারও তো একটা ভাবনা থাকে, ফ্যামিলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই ম্যানেজ করতে হয়, সোশ্যাল ম্যানেজমেন্ট। তো এই আর্থিক খাতগুলো, এই ধসে যাওয়া আর্থিক খাতগুলোকে সংস্কারের জন্য একেবারে নাগরিক ভাবনা থেকে কোন কাজগুলো একেবারে দ্রুত সময়ের মধ্যে করা উচিত? আমরা এরকম একটা কেস স্টাডি কাজ করেছিলাম, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ভাউচারে টাকা আসতো ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে। তো সেটা নিয়ে যখন কাজ করতে গেলাম, তখন ম্যানেজারের সাথে কথা বলার পর সে বলল যে এটা আপনি রিপোর্ট করতে পারবেন না। কেন? এটার পেছনে অনেক উপরে। পরে খুঁজে বের করলাম যে কাজ করতে না পারি, জানি বিষয়টা, জানতে গিয়ে দেখলাম যে এই টাকাটা মানে ভাউচারের মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকা আসার কথা না, এবং আসতে হচ্ছে গিয়ে ওই সেইখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার, তার পিএস, তারপরে হচ্ছে গিয়ে কোনো পিওনের নামে, এবং সেই টাকাটা সেখান থেকে কই যায়, গুলশানে যায়, গুলশান ব্রাঞ্চে। গুলশান থেকে তারপরে টাকাটা উইথড্র হয়, একদম অবৈধ চ্যানেল। হ্যাঁ, তার প্রমাণ থাকবে না, কিন্তু কাগজ ডকুমেন্ট আমার কাছে এখনও আছে। তো ব্যাংকগুলিকে এইভাবে দেউলিয়া করছে। এখন যেহেতু দেউলিয়া করতে গিয়ে একদম ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, এখন সেইগুলিকে এখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকার যে উদ্যোগ নিচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু এগুলো আরও একটু যদি তাড়াতাড়ি করা সম্ভব। যেমন সালাউদ্দিন আহমেদ খুবই দক্ষ গভর্নর ছিলেন, এবং সে কিছু কাজ করছে, এবং 10টি ব্যাংকে নতুন নোট ছাপিয়ে দিয়েছে, এবং নতুন নোট ছাপালে কিন্তু সংকট সমাধান হয়ে যায় না, এতে করে কিন্তু মূল্যস্ফীতি বাড়ে, এবং সেই মূল্যস্ফীতি কিন্তু এখন বাজারে আমরা দেখছিও, জিনিসপত্রের দাম কিছুটা হয়তো নিয়ন্ত্রণে, বাট অনেক কিছুর দামই এখনও ক্রয় ক্ষমতার বাইরে। এবং বাণিজ্য মন্ত্রী যেটা করছে সেটি কিন্তু এখন পর্যন্ত মানে সে কিন্তু বেশ বিতর্কের জন্মও দিয়েছে। সয়াবিন তেলের দাম আসার পরেই লিটারে 8 টাকা বাড়ছে, 1 লিটারে 8 টাকা বাড়ছে, 5 লিটারের কথা, বাণিজ্য উপদেষ্টার কথা যদি বলি। এবং সারা দেশে প্রতিদিন কত লাখ লিটার সয়াবিন তেল ব্যবহার হয়, ডেইলি কমোডিটি। এবং এই এক সপ্তাহ যদি এইরকম 8 টাকা লিটারে বাড়ে, এক সপ্তাহ যদি ব্যবসা করতে পারে ব্যবসায়ীরা, সেই ক্ষেত্রে তারা 1000 কোটি টাকা হাতিয়ে নেয় একটা সেক্টর থেকে। এবং আমরা কিন্তু এইগুলি দেখেছি যে আওয়ামী লীগ আমলে যারা করতো তারাই কিন্তু করছে। এই সিন্ডিকেটটা মানে এখনই ভাঙছে না কেন ভাঙা যাচ্ছে না কেন? আসলে সেটাই বলছি যে সরকার যখন দলীয় সরকার থাকে, তাদের লেজুর বৃত্তি থাকে, তারা ব্যবসায়ীদের কাছে জিম্মি থাকে। অন্তর্বর্তী সরকার তো সেই লেজুর বৃত্তি থাকার কথা না, বা তাদের জিম্মি থাকার কথা না, তারা কেন পারছে না, সেটা কিন্তু একটা বড় কথা। তার মানে সিন্ডিকেট তাদের চেয়ে শক্তিশালী? সিন্ডিকেট রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হয় কি করে? এটা তো একদম সহজ প্রশ্ন। তাহলে তো ভাঙার কথা, কিন্তু তারা আসল জায়গায় টোকাটা দিতে পারছে না। কি ভয়? ব্যবসায়ীকে উপদেষ্টা বানানো হয়, ব্যবসায়ীকেই বাণিজ্য মন্ত্রী বানানো হয়, অর্থমন্ত্রী বানানো হয়। ব্যবসায়ীকে বানাতে হবে কেন? এমন একজনকে বানাতে হবে যে ওইটার দিকে তাকাবে না, চোখ বন্ধ করে, ব্যবসা নাই, তার ব্যবসার স্বার্থ থাকবে না, তখন সে এটা ভাঙতে পারবে। এখন ব্যবসায়ীকে দিয়ে যদি আপনি বাণিজ্য এই সব শিল্প মন্ত্রণালয়গুলি দিয়ে দেন, সে তো তার স্বার্থ চিন্তাটা করবে, বা পরবর্তীতে তার যেহেতু ব্যবসা করতে হবে, তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার চিন্তা করতে হবে, যেই কারণে এগুলি ভাঙা যাচ্ছে না। এবং এইগুলি কিন্তু পরিবর্তন করা সম্ভব। এবং এই অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা আছেন সবাই খুব দক্ষ, ডক্টরেট, অধ্যাপক সব আছে, এবং তারাই কিন্তু এতদিন কিন্তু তারাই নানান উপদেশ দিয়ে আসতো। উপদেশ দেওয়া আর রাষ্ট্র পরিচালনা কিন্তু এক কথা না। রাষ্ট্র পরিচালনা করা, যেহেতু রাষ্ট্রের 18 কোটি 20 কোটি মানুষ আছে, তাদের কথা চিন্তা করতে হয়, সেইটা করতে না পারলে আপনার রাষ্ট্র পরিচালনা করা খুবই কঠিন। এবং যেই কারণে এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হয়। এই সরকারের কিন্তু সমালোচনা হওয়ার কথা না, তাদের কিন্তু হারানোর কিছু থাকার কথা না, কিন্তু তারাও কি একটা পিছু টানে, কি একটা অদৃশ্য শিকলে আটকে থাকে, এটা কিন্তু সরে আসা উচিত। এবং ব্যাংকগুলিতে আপনি যেটি বলছিলেন যে ব্যাংকগুলিতে ব্যাংকের যেই চলে, ব্যাংকে যেভাবে ব্যাংক চলে, তারা হলো যেভাবে ঠিক রাখে, তাদের লোন দেওয়া, লোন উঠানো, সেটি হয়। এখন দেখা গেছে যে ওই সিস্টেম লস আছে কিছু, ওই সিস্টেম লসগুলি বন্ধ করতে না পারলে এটি কিন্তু সম্ভব। এবং ব্যাড লোন প্রথা থেকে বেরিয়ে আসতে হবে, প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। এবং যার ফুসকার দোকানদার, তাকে লোন দিয়ে রাখছে কোটি কোটি টাকা, মানে এগুলি তো এইটুক যাচাই বাছাই না করলে তো হবে না। মানে সুশাসন ফেরাতে হবে, সুশাসন ফেরানো, জবাব দিতে না ফেরালে। মাধুর রহমান রুবেল, এত কিছুর পরেও তো আমাদের সেই গণতন্ত্রের স্বপ্ন, সেই 5 আগস্ট যে নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে ছাত্র জনতা রক্ত দিয়েছে, আপনি নিজেও তো নানান ধরনের নিপীড়নের মধ্য থেকে গেছেন, আপনারও অংশগ্রহণ আছে আন্দোলনে। এক ধরনের স্বপ্ন নিয়েই তো সেই ঝুঁকি নেয়া, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসলে তড়িৎ যদি সরকারের কিছু করতে হয়, সেটি আসলে কোন, টু দি পয়েন্টে, কোন 2টি কাজ বা 3টি কাজ আগে করতে হবে? নির্বাচিত সরকার না হলে তার নানান চ্যালেঞ্জ সামনে আসে, সেই চ্যালেঞ্জগুলি এই সরকারও মোকাবিলা করছে। এখন দ্রুত এই সংকট থেকে পরিত্রাণের জন্য বা এই সংকট থেকে উত্তরণের জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন, একটা নির্বাচন প্রয়োজন, যত দ্রুত সম্ভব। এখন এই দাবিটা অনেকে বলছে যে বিএনপি দাবি করে, বিএনপির দাবি না, এটা আসলে নির্বাচনটা হলে সবার জন্য মঙ্গল। এখন ধরেন নির্বাচন নিয়েও অনেক কথা আছে, একটা অংশ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে,
বিএনপি বা বিএনপির মানে যারা সমমনা তারা বলছে জাতীয় সরকার নির্বাচন আগে করতে। নির্বাচন তো করতে হবে। এখন স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন, স্থানীয় সরকার নির্বাচন কতগুলি? সারা দেশে ইউনিয়ন কতগুলি? 4000-এর উপর ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, 5000-এর উপর নির্বাচন। 5000 নির্বাচন যদি আপনি করতে যান, একদিনে যদি আপনি কয়টা করে করবেন? তাও 2-3 বছর 5 বছর লাগবে। এতদিন কি আপনি টিকতে পারবেন? এতদিন তো আপনার নানা সমস্যা লাগবে, রাজনৈতিক ভিত্তি লাগবে। এবং একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু হয় যে লোকাল নির্বাচন, যেহেতু তখন দ্বন্দ্বটা এলাকায় গ্রামে গ্রামে চলে যায়। এই দ্বন্দ্ব নিরসন বা এই সমস্যার সমাধান করতে গিয়ে এত পুলিশ আমাদের আছে, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি আমাদের আছে, সেই সক্ষমতা কি করা সম্ভব? জাতীয় নির্বাচন যেটি হয় সেটি হচ্ছে গিয়ে আসন ভিত্তিক নির্বাচন। সেইখানে দ্বন্দ্বটা এত কাছাকাছি হয় না, দূর থেকে হয়। সেটা হয়তো সম্ভব। এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 5 তারিখের পর তারা নানান রকমভাবে ট্রমায় আছে, তাদের উপরে নানান রকমভাবে মানে হুমকি বা চাপ থাকে। এবং এইগুলি তো আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত। তারা আসলে এক হচ্ছে ভয়ে আছে যে আমি কি করব না। আমার কেউ ব্যবহার হচ্ছে যে ফেসিবাদের সরকারের ফোন টোন তো দেখছেন নিশ্চয়ই, যে সে উপর থেকে ওই বিদেশ থেকে বলছে যে তোমরা কোনো কাজ করবে না, সেটিও হতে পারে। এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের এক নেতা, গাজীপুরের সাবেক মেয়র, সে বলছে যে দিনের মানুষ যদি আওয়ামী লীগ যদি দিনে তারা বিচরণ করতে না পারে, রাতে দেশের মানুষ ঘুমাতে পারবে না। এবং সেই পরিস্থিতি কিন্তু হয়েছে, আমরা দেখেছি। এবং বলার পর কিন্তু কাজ করছে। তারা যেহেতু হাজার হাজার লাখ লাখ কোটি টাকা নিয়ে গেছে, তাদের কাছে টাকার অভাব নাই, তাদের কিন্তু মানে জাতীয় নির্বাচন ছাড়া আমার মনে হয় না যে খুব সহজে এই সংকট কাটানো সম্ভব। ধন্যবাদ মাইদুর রহমান রুবেল। মিথিল ভাই, সর্বশেষ পরামর্শ 30 সেকেন্ডে, প্রত্যাশা পরামর্শ। আমি যেটা বলবো যে আমরা 71-এও একবার মানচিত্র নিয়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা কিন্তু পরবর্তীতে সেটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। 90-এ আবার গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করেছি, আমরা তারপরে সেটা রক্ষা করতে ব্যর্থ হয়েছি। 24-এ আবার সেটা অর্জন করেছি। এটা আমাকে ধরে রাখতে হবে। এই অর্জিত যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেটা শুধুমাত্র গুটি কয়েক মানুষ যদি এটাকে দাবি করে যে এটা আমার, এটা আমি করেছি, তাহলে কিন্তু হেরে যাবে বাংলাদেশ। যেটা 71 পরবর্তীতে আমরা দেখেছি। আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবসময় বলেছে স্বাধীনতা তাদের নিজস্ব সম্পত্তি। এটা কখনই নিজস্ব সম্পত্তি ছিল না, এটা ছিল অর্জিত বাংলাদেশের একটা সম্পত্তি। ওরা সবসময় দলীয় সম্পত্তি ভাবত। একইভাবে যদি এখন কোনো গ্রুপ, কোনো গুটি কয়েক মানুষ মনে করে যে না, আমরা শুধু এটা অর্জন করেছি, এই অর্জনটা সারা বাংলাদেশের, এই অর্জনটা যদি হারিয়ে যায়, এই অর্জনটা যদি চলে যায়, তাহলে কিন্তু হেরে যাবে বাংলাদেশ। এই অর্জনটা হারালে কিন্তু গুটি কয়েক মানুষকে হারাবে না, পুরো জাতি লুজার হবে। এটাকে আমাদের যেভাবে হোক ধরে রাখতে হবে, সেই পথেই সরকারকে এক্স্যাক্টলি, এবং সবাই মিলে এগিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে জাতীয় ঐক্য এবং সবার সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ তৌফিকুল ইসলাম মিথিল, ধন্যবাদ মাইদুর রহমান রুবেল, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।